চোরের যতই কুবুদ্ধি আর ততই সুবুদ্ধি। আজ সেই রকমই এক কুবুদ্ধি চোরের সুবুদ্ধির পরিচয় দেওয়া একটি গল্প তোমাদেরকে শোনাব, যেটি বর্তমানে ক্লাস 8-এর সংস্কৃত সিলেবাসের অন্তর্ভুক্ত। শুধু 8-এর নয়, এখন নতুন যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস হয়েছে ক্লাস 12-এর, সেই 12-এর 4th সেমিস্টারের সিলেবাসের অন্তর্ভুক্তও রয়েছে। তবে যদি সিলেবাসটা পরিবর্তন না করা হয়, আর এখনও পর্যন্ত ক্লাস 12-এর সিলেবাসের মধ্যেও কিন্তু এই গল্পটি রয়েছে। গল্পের নাম হাস্যবিদ্য কথা। হাস্যবিদ্য কথা, রচয়িতা মৈথিল কবি বিদ্যাপতি। খুবই মজার, খুবই হাসির একটি গল্প। আমি গল্পটা একটু সংক্ষেপ করে, সারসংক্ষেপ করে তোমাদের প্রথম শোনাই, তারপরে টেক্সটের আলোচনায় আসবে। কাঞ্চীনগরের এক রাজার নাম হচ্ছে সুপ্রতাপ। তো সেই রাজা সুপ্রতাপের ধন সম্পত্তি চুরি করার জন্য 4 জন চোর গিয়েছিলেন আর কি রাজদরবারে। এবারে যখন 4 জন চোর যখন চুরি করতে আসে রাজার ধন সম্পত্তি, সেই সময়ে রাজার যে প্রহরী রয়েছেন, মানে রাজার প্রহরীদেরকে বলা হয়েছে সংস্কৃতে প্রশাস্ত্রী পুরুষ। তো সেই প্রশাস্ত্রী পুরুষদের দ্বারা বা প্রহরীদের দ্বারা 4 জন চোর ধরা পড়ে। ধরা পড়ার পরে সেই 4 জন চোরকে রাজপ্রহরীরা কি করে না, শিকল দিয়ে বেঁধে তাদেরকে রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজার কাছে নিয়ে গেলে এবার রাজা সেই ঘাতক পুরুষদেরকে, রাজার যে ঘাতক পুরুষ মানে জল্লাদ যারা, তাদেরকে আদেশ দেন যে এই 4 জন চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে হত্যা করা হোক। এবারে ঘাতক পুরুষরা রাজাজ্ঞায় কী করছে, একে একে পরপর 3 জনকে মেরে ফেলল, শুলদণ্ড দিয়ে হত্যা করল। রইল 4র্থ জন। 4র্থ চোর তখন সেই ঘাতক পুরুষদের কাছে বলছে যে রে রে ঘাতক পুরুষা, ত্রয়শ্চৌরা যুষ্মাভি হতায় রাজাজ্ঞয়া। অর্থাৎ 3 জন চোরকে তোমাদের দ্বারা রাজার আদেশে তো মারা হলো, আমাকে মারবার আগে আমাকে রাজার কাছে নিয়ে চলো, কারণ আমি একটা মহান বিদ্যা জানি। সেই বিদ্যাটি আমি আগে রাজাকে জানাবো, তারপর আমাকে মারবে। কারণ আমি মরে গেলে তো সেই বিদ্যাটিও লোপ পাবে, বিদ্যাটিও আর কেউ প্রয়োগ করতে পারবে না। সেই জন্যই রাজার মাধ্যমে সেই বিদ্যাটি যেন চিরস্থায়ী থাকে। অর্থাৎ চোরের পরিকল্পনা এটাই। চোর কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে সে ভেবে নিয়েছে যে আমি তো মরবই, তো মরার আগে দেখি না যদি কিছু বাঁচার উপায় বের করা যায়। হ্যাঁ, তো সেই প্রত্যাশানে অপি মরণে রক্ষ পায় বিধিয়তে, উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নারিকাং মৃতে। হ্যাঁ, অর্থাৎ মরণের মুখোমুখি, মরণের নিকটবর্তী হলেও যদি রক্ষা পাবার উপায় খোঁজা যায় তাহলে, আর সেই উপায়টাকে প্রয়োগ করে যদি তাতে সফল হওয়া যায়, তাহলে অবশ্যই রক্ষা করতে পারা যাবে, নিজেকে বাঁচানো সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই রকম ভেবেই কিন্তু চোরের এই পরিকল্পনা। তো চোররা যখন বলল ঘাতক পুরুষদেরকে যে আমি মহান বিদ্যা জানি, বিদ্যাটি আগে রাজাকে জানিয়ে তারপর মরতে চাই, আর রাজার মাধ্যমে এই বিদ্যাটি এই মর্তলোকে থাকুক, এই জগতে চিরস্থায়ী হোক, এটাই চোরের পরিকল্পনা। এবারে ঘাতক পুরুষরা তখন কি করলো না, চোরের কথায় চোরের যেই বক্তব্য সেটা রাজাকে নিবেদন করা হলো, রাজাকে জানানো হলো। রাজা তখন চোরকে ডেকে বললেন, রে চোর, কাং বিদ্যাং জানাছি। রে চোর, তুই কি বিদ্যা জানিস? তখন চোর বলে যে আমি সুবর্ণ চাষ জানি, অহং সুবর্ণ কিসিং জানামি, অর্থাৎ আমি সোনার চাষ জানি। তো যখন এ কথা বললো যে আমি সোনার চাষ জানি, শুধু তাই নয়, তার সাথে সাথে সেই সোনা চাষের পদ্ধতিও বলে দিচ্ছে যে সর্ষপ পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্বা ভূম্যৌ উপন্থে মাস মাত্রেন সর্ষপ সদৃশ্য এবং কান্দল্য ভবন্তি, সংস্কৃতে বলেছেন। অর্থাৎ সরিষার পরিমাণ মতো করে যদি সোনার বীজ তৈরি করে সেগুলোকে মাটিতে বপন করা যায়, তাহলে 1 মাসের মধ্যেই তা থেকে সোনা উৎপাদন হবে। হ্যাঁ, সোনার অঙ্কুর বের হবে। তো এ কথা রাজা শুনে রাজা বলে, সত্যমেত, এটা কি তুমি ঠিক বলছো? তো তখন চোর বলে যে দেবস্য পুরতকস্য অসত্য ভাষণে শক্তি, অর্থাৎ মহারাজের সামনে কার মিথ্যা বলার শক্তি আছে। ব্যাস, চোরের এই কথাতে রাজা তো খুবই বিশ্বাস করে নেয়। তো রাজা তখন এবারে চোরকে অনুমতি দিয়ে দেয়।
সোনা চাষ করার। তো চোর রাজাজ্ঞায়, রাজার আদেশে কি করলো, সোনাকে গলিয়ে সেই সর্ষের মতো করে ছোট ছোট করে বীজ তৈরি করে, হ্যাঁ, একটা গোপনীয় স্থানে, নিরিবিলি স্থানে জমি পরিষ্কার করলো, হ্যাঁ, ক্ষেত্র এবং বীজ দুটোকেই প্রস্তুত করলো। প্রস্তুত করার পরে এবার রাজাকে বলছে এবার কে বপন করবে, রাজাকে বলছে আপনিই বপন করবেন। তো যখনই রাজাকে বলছে বপন করার কথা, রাজাকে এই কথাই বললেন যে রাজামশাই সবই তো হয়ে গেছে, হ্যাঁ, জমি বীজ সব তৈরি হয়ে গেছে, এবার বপন করার জন্য কাউকে যে চাই। তখন রাজা বলেন সে কেন, তুমি কেন বপন করছো না, তুমিই বপন করো না। তখন চোরের বক্তব্য যে সোনা বপনে যদি আমারই অধিকার থাকবে তাহলে কি আজ আমাকে চুরি করতে হয়, নাকি আমাকে এরকম করে দরিদ্র হয়ে থাকতে হয়। এই কথা বলার পরেই চোর বলছে যে সোনা বপনে একমাত্র অধিকার আছে কার, যে জীবনে কখনো কোনোদিন চুরি করেনি। হ্যাঁ, তো সেই রকম ব্যক্তি একমাত্র সোনার চাষ করতে পারবে। এ কথা শুনে, এ কথা বলার পরেই তখন চোর বলছেন রাজাকে, চোর বলছে কি বলছে যে অতএব মহাশয় আপনিই বপন করুন। রাজা তখন বলছেন যে না, আমি তো বাল্যকালের চারণদেরকে দেওয়ার জন্য পিতার চরণ থেকে বা পিতার পকেট থেকে অর্থ লুকিয়ে লুকিয়ে নিয়েছি, চুরি করেছি। হ্যাঁ, না বলেই বাবাকে, না বলেই বাবার কাছ থেকে অর্থ নিয়েছি, তাহলে সেটাও তো এক ধরনের চুরি। সুতরাং আমি তো চুরি করেছি, তাহলে তো আমার সোনা চাষ করা যাবে না। ব্যাস, তখন চোর বলল কি ঠিক আছে তাহলে আপনার মন্ত্রীরা বপন করুক। তখন মন্ত্রীদের বক্তব্য, মন্ত্রীরা কি বলে যে আমরা রাজাশ্রয়ে থাকি, রাজার কাছে কাজ করি, আমরা কি চুরি না করে থাকতে পারি। যখন মন্ত্রীরাও যখন নিজেদের চুরির কথা স্বীকার করে দিল যে তারা চুরি করেছে, এবার ধর্মাধ্যক্ষ বা বিচারপতিকে বলছে চোর যে তাহলে ধর্মাধ্যক্ষ বিচার বপন করুক। তখন ধর্মাধ্যক্ষর বক্তব্য যে বাল্যকালে বা শৈশবকালে মাতুর মোদকাশ্চরিত, অর্থাৎ মায়ের রাখা মিষ্টি আমরা চুরি করে খেয়েছি। মানে বাড়িতে মা মিষ্টি রেখে দিতেন আর সেই মিষ্টি না বলে আমরা লুকিয়ে লুকিয়ে চুরি করে খেয়ে নিয়েছি। তো এখন তাহলে চোর দেখা গেল সবাইকেই চোর প্রমাণ করে দিল। যখন সবাই বলল যে আমি চুরি করেছি, রাজা বললেন আমি চুরি করেছি, মন্ত্রীরাও বললেন আমরা চুরি করেছি, ধর্মাধ্যক্ষ বিচারপতি বা বিচারপতিও বললেন চুরি করেছি, তখন চোরের বক্তব্য যে জিয়ং সর্বেঅপি চোরা, তোমরা তো সবাই চোর, তাহলে কথম অহম একো মারণীয় অস্মি, তাহলে আমাকে একা কেন মারা হবে। ব্যাস, চোরের এই কথাই সকল রাজ সভাসদবর্গ সবাই হো হো করে হেসে উঠল। হ্যাঁ, আর রাজাও তখন সন্তুষ্ট হলো চোরের এই। রাজা বলেন কি যে কুবুদ্ধির বিবুদ্ধিমান অয়ং চোর, অর্থাৎ চোরটা কুবুদ্ধি হলেও বেশ বুদ্ধিমান, হ্যাঁ, এবং বেশ হাস্যরসিক। অতএব একে কি করা হোক, একে এই রাজ দরবারে রেখে দেওয়া হোক। এ রাজা তাকে তার কাছেই চিরদিনের জন্য নিযুক্ত করে দিলেন একজন হাস্যরসিক বিদূষক হিসাবে। তো এই হচ্ছে গল্প। তাহলে কুবুদ্ধি চোর মানেই কুবুদ্ধি, কুবুদ্ধি থাকে চোরদের মধ্যে। তো সেই কুবুদ্ধি চোর কিন্তু তার বুদ্ধি খাটিয়ে নিজের জীবনটাকে এইভাবেই রক্ষা করল। ঠিক আছে, এই হচ্ছে গল্প। খুবই ভালো মজার গল্প, হাসির গল্প। দেখো তোমাদের ক্লাস 8-এর সিলেবাসে রয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর নতুন সেমিস্টার সিস্টেম পরীক্ষা, যে একদম ফাইনাল পরীক্ষা যেটা 4th সেমিস্টার, সেই পরীক্ষার মধ্যেও সেই সিলেবাসের মধ্যে এটি রয়েছে। ঠিক আছে, অতএব মন দিয়ে তোমরা শুনবে সবাই। এখান থেকে কীরকম কীরকম প্রশ্ন হবে বা তার উত্তরই বা কী হবে সব কিছু আমি এই আলোচনার মধ্যে বলে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমেই বলি গল্পের নাম হাঁসবিদ্য কথা, রচয়িতা বিদ্যাপতি, যিনি একজন কি বলবো মানে বৈষ্ণব পদাবলীর কবি। ঠিক আছে, সেই মৈথিল কবি, মৈথিল কোকিল বলা হয়, অভিনব জয়দেব বলা হয় বিদ্যাপতিকে, এইসব বিশেষণ। তো তিনি ওই রাধা কৃষ্ণের লীলা নিয়ে যে সমস্ত পদাবলীর পদগুলো রচনা করেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে, সেই যে কবি, তো সেই কবি বিদ্যাপতি, তাঁরই লেখা এই হাঁসবিদ্য কথা। তাঁর লেখা পুরুষ পরীক্ষা নামে একটা গল্পগ্রন্থ আছে, সেই গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হাঁসবিদ্য কথা। তাহলে হাঁসবিদ্য, হাঁসবিদ্য কথার অর্থ হাসিতে বিদ মানে নিপুণ বা পারদর্শী যিনি। তো সেই রকম একজনের কথা বা কাহিনী হচ্ছে হাঁসবিদ্য কথা। দেখো, আসিত কাঞ্চি নাম কাচন নগরী। আসিত, আসিত মানে কি ছিল, কাঞ্চি নাম, কাঞ্চি নামে কাচন নগরী, কাচন মানে কি এখানে কোনো এক নগরী। তাহলে নগরটার নাম কি কাঞ্চি, কার নগর, ওই যে রাজার কথা বলছি। দেখো, তৎসং সুপ্রতাপ নাম রাজা আসিত, সেখানে সুপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। তাহলে রাজার নাম, গল্পের রাজার নাম হলো সুপ্রতাপ, আর সুপ্রতাপের রাজধানীর নাম কি হলো, সুপ্রতাপের রাজধানীর নাম হলো কাঞ্চি। সংস্কৃত প্রশ্ন হতে পারে, হ্যাঁ, যে ক রাজা আসিত, ঠিক আছে, বা রাজ্ঞ নাম কি, তখন সংস্কৃতি রাজার নাম কি, তখন কি রাজ্ঞ নাম সুপ্রতাপ আসিত বা সুপ্রতাপ। আবার তস্য
রাজধানী নামও কিম, তার রাজধানীর নামই বাকি, তখন লিখতে হবে তস্য রাজধানী নামও কাঞ্চি ইতি। কাঞ্চি ইতি, যেহেতু নাম ইতি দিয়ে যোগ করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখান থেকে প্রশ্নগুলো এরকম হবে। এবার আসিত, আসিতের প্রত্যয়, আসিত অস ধাতু থেকে নেওয়া হয়েছে। অস ধাতুর লঙ্গে আছে, লং প্রথম পুরুষ এক বচন, তাহলে অস লং যুক্ত প্রথম পুরুষ এক বচন লিখে দিতে হবে। বা লঙ্গের ছকটা কি, দ তামন দয়া হসন্ত, এটা লিখে দিতে হবে। অস যুক্ত লং যুক্ত দয়া হসন্ত। তত্র একদা, সেখানে একদিন, কশ্চাপি ধনিকস্য ধনং চৌর অন্ত, অর্থাৎ কোন এক ধনিকের মানে ধনী বণিকের ধনং অর্থাৎ ধন সম্পত্তির চৌর অন্ত চুরি করতে, চত্তার চৌরা চারজন চোর, প্রশাস্ত্রী পুরুষই, প্রশাস্ত্রী পুরুষই শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি লিখবো আমরা, হ্যাঁ প্রশাস্ত্রী পুরুষই, মানে রাজার যে প্রহরী তাদেরকে বলা হয় প্রশাস্ত্রী পুরুষই। ঠিক আছে, তাহলে রাজ প্রহরী যদি নদী শব্দের মতো আমরা করি, তাহলে রাজ প্রহরী ভি এরকম লিখতে হবে। তাহলে তাহলে দেখো এখানে রাজপ্রহরীন, এটা নদী শব্দের মতো ঠিক নয়, স্ত্রীলিঙ্গ, যে স্ত্রীলিঙ্গ নদী শব্দ, রাজপ্রহরীন এরকম করে গুণিন শব্দের মতো, হ্যাঁ রাজপ্রহরী ভি এরকম লেখা যাবে। তাহলে সেই প্রশাস্ত্রী পুরুষদের দ্বারা, অর্থাৎ রাজার যে প্রহরী, প্রহরীদের দ্বারা প্রাপ্তা মানে ধরা পড়লে, শৃঙ্খলেন বদ্ধা শিকল দিয়ে বেঁধে, শৃঙ্খলেন তৃতীয়ার এক বছর, হ্যাঁ শিকল দ্বারা বদ্ধা বেঁধে রাজ্ঞে নিবেদিতাশ্চ, রাজার কাছে নিবেদন করা হলো। অর্থাৎ রাজার প্রহরীরা এই চারজন চোরকে ধরলেন এবং কার কাছে, না রাজার কাছে চারজন চোরকে তারা নিয়ে গেল। রাজা চ ঘাতক পুরুষান আদিষ্টবান, এবং রাজা তার ঘাতক পুরুষদেরকে আদেশ করলেন। দেখো ঘাতক পুরুষান বলেছি, নর নরৌ নরা, নরম নরৌ নরান, দ্বিতীয় বহুবচন আছে নরান, তাহলে ঘাতক পুরুষান কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলে তখন কি কর্মকারকে দ্বিতীয় হয়, তাহলে এখানে ঘাতক পুরুষান দ্বিতীয় বহুবচন ওই জন্যই হয়েছে। ঘাতক পুরুষদেরকে আদেশ করেছিলেন, কি বললেন, রে ঘাতক পুরুষা, ও হে ঘাতক পুরুষেরা, এতান চতুর চৌরান, এই চারজন চোরকে নগরাত বহি নিত্বা, নগরের বাইরে নিয়ে গিয়ে, এই যে নগরাত বহি, বহি শব্দের যুগে সবসময় পঞ্চমী হয়, কারকের নিয়ম এটা, হ্যাঁ তাহলে নগরের বাইরে নিয়ে গিয়ে নিত্যা, নিযুক্ত তাজ প্রত্যয় করলে হবে নিত্যা, সুলাম আরোপ্য মারায়ত, সুলে চড়িয়ে মারায়ত মানে মারা হোক বা হত্যা করা হোক। তত রাজাজ্ঞয়া, তারপর রাজার আজ্ঞায় বা রাজার আদেশে, ঘাতক পুরুষই ঘাতক পুরুষদের দ্বারা ত্রয়স চৌরাস সুলাম আরোপ্য হতা, তিনজন চোরকে সুলে চাপিয়ে মেরে ফেলা হলো। চতুর্থেন চৌরেন চিন্তিতাম যত, তখন চতুর্থ চোর যে বেঁচে রয়েছে এখনো, যাকে এখন এরপর হত্যা করা হবে, সে তখন চিন্তা করছে, যে কি চিন্তা করছে না, প্রত্যাসন্নে অপি মরণে রক্ষ পায় বিধিয়তে, উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকামৃতে। বলছে প্রত্যাসন্নে মানে নিকটবর্তী হলে, কি প্রত্যাসন্নে অপি নিকটবর্তী হলেও, কিসের না মরণে, মরণের নিকটবর্তী হলেও, রক্ষ পায় বিধিয়তে মানে রক্ষাযুক্ত উপায়ও, রক্ষা পাবার উপায় বিধিয়তে উপায় খুঁজতে হয়, উপায়ে সফলে রক্ষা, যদি উপায় সফল হয় তাহলে তার থেকে অবশ্যই রক্ষা পাওয়া যাবে। আর নিষ্ফলে নাধিকামৃতে, নিষ্ফল হলে তো মৃত্যুর থেকে বেশি কিছু নয়, এমনিতেই তো মরতে চলেছি, এমনিতেই তো মরবো, তো একটা উপায় প্রয়োগ করে দেখতে দোষটা কি, এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, তো এবং বি চিন্তা, এইরূপ চিন্তা করে চৌর অবদৎ চোর তখন বলছে, রে রে ঘাতক পুরুষা, ওয়ে ওয়ে ঘাতক পুরুষেরা, ত্রয় চৌরা যুষ্মাভি হতা এব রাজাজ্ঞয়া, বলছে তিনজন চোরকে যুষ্মাভি মানে তোমাদের দ্বারা হত্যা করা হয়েছে রাজাজ্ঞয়া, রাজার আদেশ মতো বা রাজার আদেশের দ্বারা বা রাজার আদেশে, মাং রাজ সন্নিধানং কৃত্বা মারয়ত, বলছে আমাকে এখন রাজার কাছে নিয়ে গিয়ে তবেই মারো, যত অহম একাক মহতিং বিদ্যাং জানামি, বলছে যেহেতু আমি একটি মহান বিদ্যা জানি, মই মৃতে আমি মারা গেলে সা বিদ্যা অষ্টম যাস্যতি, সেই বিদ্যাটি লোপ পেয়ে যাবে, মানে সেই বিদ্যাটি আর কেউ প্রয়োগ করতে পারবে না, বিদ্যাটি একমাত্র আমিই জানি, হ্যাঁ তো সেই জন্যই তার বক্তব্য, বিদ্যাটি তিনি রাজাকে জানিয়ে তবে মরতে চান। ঠিক আছে, তো রাজা তো তাং বিদ্যাং গৃহীত্বা, রাজা কিন্তু সেই বিদ্যাটিকে গ্রহণ করে বা নিয়ে মাং মারা যেত, আমাকে তারপরে মারো। ঠিক আছে, আগে রাজা আমার বিদ্যাটা গ্রহণ করুক, আমার বিদ্যাটা নিক, তারপরে আমাকে মারার ব্যবস্থা করো। তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, বলছে তার দ্বারা এই বিদ্যাটি মর্তলোকে অর্থাৎ এই জগতে তিষ্ঠতু মানে বিরাজ করুক বা থাকুক। তত একো ঘাতক, তারপর একজন ঘাতক, চৌরস্য বচনং চোরের বচনটিকে রাজানং নিবেদিত, রাজার কাছে নিবেদন। এগুলো প্রত্যেকটা জায়গায় ভালো করে প্রশ্ন করে করে পড়বে, যে তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, কার দ্বারা কোন বিদ্যা মর্তলোকে থাকবে। ঠিক আছে, হ্যাঁ তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারা যেত, বক্তাকে। ঠিক আছে, হ্যাঁ কাকে এ কথা বলছে, ঠিক আছে কোন বিদ্যার কথা এখানে বলা হয়েছে, সব নানাভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে পারে। তো রাজা তো সকৌতুকং, রাজা কিন্তু সকৌতুকং অর্থাৎ কৌতূহলের সঙ্গে চৌরম আহু অপৃচ্ছদ চোরকে ডেকে বললেন, কি বললেন, রে চোর, ওরে চোর, কাং বিদ্যাং জানাসিতম, তুই কি বিদ্যা জানিস আর তুমি কি বিদ্যা জানো। চৌর অবদৎ, যখন চোর বলছে দেব সুবর্ণ কিসিং জানামি, আমি সোনার কৃষি সোনার চাষ জানি। আর এ কথা বলার পরই সেই সোনা চাষের পদ্ধতিটাও বলছে, দেখো এটা সোনা চাষের পদ্ধতি যেটা বলছে, সর্ষাপ পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্বা ভূমৌ উৎপন্তে মাস মাত্রেন সর্ষাপ সাদৃশ্য এব কান্দল্লা ভবিষ্যন্তি।
বললেন কি সর্ষপ পরিমাণানি মানে সরিষার পরিমাণ মতো, মানে সরিষার যে মাপ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সেই রকম সরিষের মতো, সুবর্ণ বীজানি কৃত্বা সোনার বীজগুলি ফলম ফলে ফলানি বহু বচনে আছে, ঠিক আছে, সেখানে বীজগুলি বীজ সমূহ কৃত্বা তৈরি করিয়া ভূম উৎপন্তে ভূমিতে বা মাটিতে বপন করলে মাস ও মাত্রেন 1 মাসের মধ্যেই সর্ষপ সদৃশ্য এবং সরিষার সদৃশ্যই কি না কন্দল্লা ভবিষ্যন্তি। কন্দল শব্দের প্রতিশব্দ হচ্ছে অঙ্কুরা বহু বচনে, হ্যাঁ কন্দলি থেকে এসছে কন্দল্লা বহু বচনে, নদী নদ্য নদ্য রকম, তাহলে সরিষা সদৃশ্য অঙ্কুর বের হবে। দেব প্রত্যক্ষং পশ্যতু, বলছে মহারাজ আপনি এটা প্রত্যক্ষ করে দেখুন, আপনি এটা যাচাই করে দেখুন। প্রশ্ন হবে দেবা প্রত্যক্ষ পশ্যতু, কে বললো, কাকে বললো, কোন প্রসঙ্গে বললো এসব। তো রাজা অবদত্ত, তখন রাজা বলছে চৌর সত্যমেত, চোর এটা কি সত্যি, যে কথাটা বলছো তুমি এটা কি সত্যি কথা? তখন চৌর অবদত্ত, চোর বলছে দেবস্ব পুরত কস্য অসত্য অসত্য ভাষণে শক্তি, বলছে দেবস্ব অর্থাৎ মহারাজের সামনে, পুরত সামনে, পুরত মানে কি সামনে, কস্য কার অসত্য ভাষণের শক্তি, কার মিথ্যা বলার শক্তি আছে? ইয়দি মম বচনং ব্যভিচরতি, যদি আমার কথাটা ব্যভিচরতি অর্থাৎ মিথ্যাই হয়, তদা মাসান্তে মম অপি অন্ত ভবিষ্যৎ, তাহলে মাসের শেষে আমারও মৃত্যু হবে। হ্যাঁ সেই কথা যখন বলে রাজা তখন চোরকে বিশ্বাস করতে বাধ্য। তখন রাজা কি বলছে, তত রাজ্ঞ অনুমতি লব্ধা, তারপর রাজার অনুমতি নিয়ে সচৌর সেই চোর সুবর্ণং দাহয়িত্বা, সোনাকে দাহ করিয়া মানে সোনাকে গলিয়ে পুড়িয়ে সর্ষপ মাত্রানি বীজানি কৃত্বা, সরিষার মতো বীজগুলিকে তৈরি করিয়া রাজন্তপুর পরম নিগুড় স্থানে, অর্থাৎ রাজন্তপুরস্য বলেছে, রাজন্তপুরের সেই নিগুড় অত্যন্ত নিগুড় মানে গোপন স্থানে ভূ পরিষ্কারং কৃত্বা, অর্থাৎ জমি পরিষ্কার করে ক্ষেত্র বীজে সম্পন্নে, ক্ষেত্র এবং বীজ, ক্ষেত্র মানে কি সেই চাষের জমি এবং বীজ সম্পন্নে তৈরি করে রাজা নাম অবদত, রাজাকে তারপর বলছে, চোর বলছে কি বলছে, ক সুবর্ণ বীজ বপনম করিষ্যতি, বলছে কে সোনার বীজ বপন করবে, মানে রাজাকে বলতে চাইছেন এবার একজন সোনার বীজ বপন করার মতো কাউকে আমাকে দিতে হবে, সে বপন করবে। তো তখন রাজা বলছে, রাজা অবদত রাজা বললেন তমেব কিং ন বপসি, তুমিই কেন বপন করছো না? চৌর অবদত, তখন চোর বলছে ইয়দি সুবর্ণ বপনে মম এব অধিকার ভবে, যদি সোনা বপনে আমারই অধিকার থাকে, তদা অনয়া বিদ্যয়া কিমহং দরিদ্র ভাবামি, তাহলে কি আমি এই বিদ্যা দিয়ে দরিদ্র হয়ে থাকি নাকি আমি চুরি করি? কিন্তু কিন্তু সুবর্ণ বপনে চৌরস্য অধিকারও নাস্তি, বলছে সোনা বপনে চোরের কোনো অধিকার নেই। ইয়েনো কদাপি কিমপি ন চরিতম সবপত, বলছে ইয়েনো মানে যার দ্বারা কদাপি কখনো কিমপি কোনো কিছু ন চরিতম চুরি করা হয়নি, একমাত্র সবপত সেই বপন করতে পারবে। এ কথা বলেই বলছে দেব এব কিং ন বপতি, মহারাজ আপনি কেন বপন করছেন না? রাজা অবতত, তখন রাজা বলছেন ময়া চারণেভ্য দাতুং তাত চরণানাং ধনং চরিতাম, আমি চারণদেরকে দেবার জন্য তাত অর্থাৎ পিতার চরণ থেকে অর্থ চুরি করেছি, মানে পিতার পকেট থেকে পিতাকে না জানিয়ে আমি এককালীন অর্থ নিয়েছি, তাহলে সেটাও এক ধরনের চুরি। তখন চৌর অবদত চোর বলছে তোর হি মন্ত্রী ন বপন্তু, ঠিক আছে তাহলে মন্ত্রীরা বপন করুক। তখন মন্ত্রী ন বদন্তি স্ম, মন্ত্রীরা বলছে বয়ং রাজ উপজীবী ন কথং অচৌরা ভাবাম, বলছে আমরা তো রাজ উপজীবী ন, আমরা তো রাজার আশ্রয়ে কাজ করি, রাজার কাছে থাকি, তাহলে আমরা কি চুরি না করে থাকি? আমরা রাজার কিছু না কিছু লুকিয়ে নিয়েছি, চুরি করেছি। চৌর অবদত চোর তখন বলছে তোর হি ধর্মাধ্যক্ষ বপন্তু, তাহলে ধর্মাধ্যক্ষ বিচারপতি বপন করুক। ধর্মাধ্যক্ষ অবদত, তখন বিচারপতি বলছেন ময়া বাল্যে মাথু মোদকা চরিতা, আমার দ্বারাও বাল্যকালে মায়ের রাখা মোদক বা মিষ্টি চুরি করা হয়েছে। চৌর অবদত, চোর বলল ইয়ং সর্বে অপি চৌরা, বলছে তোমরা তো সবাই চোর, কথম অহম একো মারণীয় অস্মি, তাহলে আমি একা কেন মরবো বা আমাকে একা কেন মারা হবে? তৎ চৌর বচনং শ্রুত্বা, তারপর সেই চোরের বচন বা কথা শুনে সর্বে সভাসদ হসিত বন্ত, সকল সভাসদবর্গ হো হো করে হেসে উঠল। রাজাও বিহস্য অবদত, রাজাও তখন বিহস্য বিপূর্বক হর্ষযুক্ত হেসে বললেন, কি বললেন, রে চৌর ওরে চোর নো মারণীয় অস্মি, তোকে মারা হবে না। হে মন্ত্রী নো, ও হে মন্ত্রীবর্গ বা মন্ত্রীগণ, কুবুদ্ধির অপি বুদ্ধিমান অয়ং চৌর, বলছে কুবুদ্ধি হলেও বুদ্ধিমান অয়ং চৌর, এই চোরটি বুদ্ধিমান, মানে কুবুদ্ধি তো রয়েছে, যেহেতু চুরি করছে তাহলে কুবুদ্ধি, আর বুদ্ধিমানের পরিচয় দিল নিজেকে রক্ষা করে, এইভাবে বুদ্ধি প্রয়োগ করে। মম সন্নিধানে তিষ্ঠতু, বলছে আমার কাছেই থাকুক, মাং হাসই অতিশ, এবং আমাকে হাসা। সচৌর সেই চোরকে রাজা কর্তৃক সসন্নিধানে স্থিত, নিজের কাছেই রেখে দেওয়া হলো, মানে রাজা চোরটিকে নিজের কাছে হাসানোর জন্য একজন হাস্যরসিক বিদূষক হিসাবে, হ্যাঁ সেই রাজদরবারে তাকে নিযুক্ত করে রেখে দিলেন রাজা। ঠিক আছে, তাহলে কত সুন্দর মজার গল্প। হ্যাঁ এবার এখান থেকে প্রশ্ন তোমাদের হবে, সোনা চাষের পদ্ধতি সবই তোমরা পারবে। হ্যাঁ কেন মন্ত্রীরা বপন করলো না, বীজ বপন করতে কেন মন্ত্রীরা রাজি হলো না, রাজা কেন রাজি হলেন না, হ্যাঁ ধর্মাধ্যক্ষ কেন রাজি হলেন না, ঠিক আছে। তো যখন রাজা চোর কিভাবে সকলকে চোর প্রমাণিত করলো, এসব প্রশ্ন নানানভাবে প্রশ্ন হতে পারে। হ্যাঁ শেষ পর্যন্ত
হ্যাঁ, রাজা চোরকে কী করলেন না নিজের কাছেই রেখে দিলেন। কুবুদ্ধির অভিবুদ্ধিমান হলাম। তাহলে চোরের কুবুদ্ধির পরিচয় কোনটা, বুদ্ধিমত্তার পরিচয় কোনটা? হ্যাঁ, এবারে সোনা চাষের পদ্ধতিটা লিখতে বলতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এরকম নানান ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। হ্যাঁ, আশা করি যেভাবে বলে দিয়েছি তোমরা একবার শুনলে নিজেরাই প্রশ্নগুলো করতে পারবে। আর এখানে তোমাদের অনুশীলনী যেগুলো দেওয়া আছে, আমি অনুশীলনীগুলো একদিন আলোচনা করে দেবো একটা ভিডিওর মধ্যে, ঠিক আছে। তাহলেই এখান থেকে সব প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাহলে ভিডিও আজকের মতো এখানেই শেষ করলাম।